1925 সালের দিকে শুরু হওয়া ইউনিলিভারের লাক্স সাবানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাবান ব্র্যান্ডের একটা, এবং গত 100 বছরে হলিউড বলিউড এমন কোনো সেলিব্রিটি নাই যে লাক্স সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় নাই। এবং লাক্সের কিন্তু সাবান ছাড়াও আরো অনেকগুলো প্রোডাক্ট আছে বডি কেয়ার, হেয়ার কেয়ার, হাবিজাবি সেগমেন্টে। লাক্সের শুরুর গল্পটা বেশ মজার, আমি জানি না আপনারা কতজন জানেন। 1925 সালের দিকে ফ্রেঞ্চ সাবানের পুরো দুনিয়ায় অনেক কদর ছিল, পুরো দুনিয়া ফ্রেঞ্চ সাবান চাইতো, বাট প্রবলেম হলো ফ্রেঞ্চ সাবান ছিল অনেক বেশি এক্সপেন্সিভ। এবং ওই সময় লিভার ব্রাদার্স নামে একটা কোম্পানি ছিল, যেটাই এখন ইউনিলিভার। লিভার ব্রাদার্স আমার মনে আছে ছোটবেলায় আমি যখন ছোট স্কুলে পড়ি তখন ওদের নাম চেঞ্জ করে লিভার ব্রাদার্স থেকে ইউনিলিভার হয়। তো এই কোম্পানি তখন ভাবে যে আমরা ফ্রেঞ্চ সাবানের কম্পিটিটর হিসেবে একটা সাবান লঞ্চ করব, যেটা ফিলের দিক থেকে, সো সাইজ বলেন, অ্যারোমা বলেন, সবকিছুর দিক থেকে একদম ফ্রেঞ্চ সাবানের মতোই হবে, বাট দাম হবে অনেক সস্তা। শুরু হয় লাক্সের যাত্রা। শুরুর দিকে যখন লাক্স শুরু হয়, লাক্স কিন্তু ছেলে মেয়ে বুড়ো সবাইকে টার্গেট করে সাবান বানাইছে, কোনো স্পেসিফিক টার্গেট অডিয়েন্স ছিল না লাক্সের। এবং খুব তাড়াতাড়ি ওরা বুঝতে পারে যে মনে হয় এই আইডিয়াটা খুব একটা ভালো হয়নি। 1933 সালে থমসন নামে একটা রিসার্চ কোম্পানি আছে আমেরিকায়, মার্কেটিং এজেন্সি টাইপ একটা জিনিস। ওরা একটা মজার কাজ করে, জিনিসটা একটু গিমিকি, আমি রেকমেন্ড করবো না আপনারা এরকম কিছু করেন। ওরা হলিউডের, আমি এক্সাক্ট নাম্বারটা মনে করতে পারছি না, 430 জনের মতো সেলিব্রিটিকে ওরা লাক্স সাবান পাঠায় এবং বলে যে লাক্স সাবানটা আপনি পেয়েছেন নাকি আমাকে জানাবেন। ভালো মন্দ এরকম কিছু কিন্তু বলে না, রিভিউ টিভিউ দিতে বলে না, বলে যে পেয়েছেন নাকি জানাবেন। এবং বেশিরভাগ মানুষই যেহেতু ভদ্র, তারা রিপ্লাই দিয়ে বলে হ্যাঁ আমি আপনার সাবান পাইছি। এরপরে এই থমসন এজেন্সিটা একটা ক্যাম্পেইন সাজায় যে হলিউডের প্রত্যেক 10 জনের 9 জনের বাসায় এই লাক্স সাবান আছে। এবং কথা সত্য, আমার কথা পুরোপুরি সত্য না, ইফ ইউ নো হোয়াট আই মিন। 60-এর দশক আসার আগেই, সো 1925-এর দিকে লাক্স শুরু হয়, এবং 60 খুব বেশি দিন না, 25 বছরের একটু বেশি, 30-35 বছর এর মধ্যেই লাক্স সাবান পৃথিবীর 1 নাম্বার সাবান হয়ে যায়। এবং তখন ওরা ভাবে যে আচ্ছা আমরা হলিউডে, আমেরিকান মার্কেটে অনেক ভালো করতেছি, এখন আমরা রিজিওনাল মার্কেটগুলোয় ভালো করা শুরু করবো, এবং রিজিয়ন ধরে ধরে আমরা ওই রিজিয়নের ইনফ্লুয়েন্সার, ওই রিজিয়নের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের টার্গেট করে টিভি অ্যাড বানাবো এবং প্রিন্ট অ্যাড বানাবো। আপনি যদি ইউনিলিভারের হিস্ট্রি দেখেন, দেখবেন ওরা টিভি অ্যাডের অনেক বড় ফ্যান ছিল। নাইকি টাইপ কোম্পানি যেরকম আপনি ফিল নাইটের বইতে দেখবেন যে ওরা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং টাইপ জিনিসপত্র বেশি পছন্দ করতো, টিভি অ্যাডটা অত পছন্দ করতো না। ইউনিলিভার পুরো উল্টা, ওদের পুরো ধ্যান জ্ঞানী ছিল যে মার্কেটিং হবে, আমরা টিভিতে অবশ্যই অ্যাড চালাবো। ও একটা মজার ব্যাপার, এটা আমি জানাই রাখি আপনাদের, আমরা অনেকের ভালো লাগবে বিষয়টা, যে লাক্স মাঝখানে একবার ভাবে যে আচ্ছা আমরা সবসময় মডেলদের দিয়ে অ্যাড বানাই, আমরা সবসময় নায়ক নায়িকাদের দিয়ে অ্যাড বানাই, এমন হলে কেমন হয় যে আমরা সাধারণ মেয়েদের দিয়ে অ্যাড বানাবো। সাধারণ মানুষ লাক্স ব্যবহার করে তাদের জীবনে কিরকম পরিবর্তন আসছে, ত্বক ভালো হয়েছে নাকি হয় নাই, এরকম একটা অ্যাড বানাবো, তাহলে কেমন হয়। ওরা এই জিনিস করে, বাট এই জিনিস খুব একটা ভালো পারফর্ম করে না। এত খারাপ পারফর্ম করে এই জিনিস যে মানুষ লাক্সের সাবান কেনা বন্ধ করে দেয় এবং দোকান থেকে লাক্স সরায় ফেলতে শুরু করে। দোকানের সাধারণ মানুষ যাদের দোকান, যে এই সাবান বিক্রি হয় না, এই সাবান আমরা দোকানে রাখবো না। লাক্স বা ইউনিলিভার তখন যে জিনিসটা করে, ওরা বুঝে যে এই আইডিয়া ফেল করছে, বাট ওদের মাথায় এই ব্যাপারটা থাকে যে আচ্ছা এই আইডিয়াটা ভালো, বাট এটা মনে হয় লাক্সের সাথে যায় না। সো ওরা ওটার একটা সেপারেট নাম দেয়, যে নামটা হলো ডাভ। ডাভ সাবানটা কিন্তু এখন বাংলাদেশ সহ পুরো দুনিয়ায় অনেক পপুলার, এবং ওই সাবানটার ব্র্যান্ডিং এভাবেই করা হয় যে এটা সাধারণ মানুষের সাবান। আপনি ডাভের ব্র্যান্ডিং এ কখনো জনপ্রিয় মডেল, নায়ক নায়িকাদের দেখবেন না, ওখানে সবসময় সাধারণ মেয়েরা থাকে। বাট অন্যদিকে লাক্সের ক্ষেত্রে এটা একটা অ্যাসপাইরেশনাল প্রোডাক্ট, এটা সবসময় দেখবেন মার্কেটিং এর সময় নায়ক নায়িকা, গায়ক গায়িকা এদেরকে ব্যবহার করা হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, মজার গল্প মাত্র শুরু। 1964 সালে লাক্স বাংলাদেশের মার্কেটে প্রবেশ করে, তখনও বাংলাদেশ হয় নাই, 1964 সালের কথা বলতেছি। তো ভারতীয় উপমহাদেশের লাক্স ওই সময় বাংলাদেশে আসে এবং কবরই হয় লাক্সের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার ঠিক কিছুদিন পরে বাংলাদেশের মার্কেটে আরেকটা সাবান লঞ্চ হয়, যে সাবানটার নাম হলো অ্যারোমেটিক হালাল সাবান। এই সাবানটা লঞ্চ করে যমুনা গ্রুপ। যমুনা গ্রুপের এই অ্যারোমেটিক সাবান, যেটা ট্যাগলাইন ছিল 100% হালাল সাবান, এই সাবান এত ভালো পারফর্ম করে বাংলাদেশের মার্কেটে যে ফিলিপ কটলার, আপনারা অনেকেই চিনেন, মার্কেটিং এর একদম গুরু টাইপ বলা হয়, এবং আমরা যখন মার্কেটিং পড়েছি ব্যাচেলরে ও মাস্টার্সেও, ফিলিপ কটলারের প্রিন্সিপাল অফ মার্কেটিং কিন্তু পড়ানো হয়। দুনিয়ার যে জায়গায় মার্কেটিং পড়ানো হয় সব জায়গায় এই টেক্সট বুকটা পড়ানো হয়। ফিলিপ কটলার ওনার বইতে এই অ্যারোমেটিক সাবানের রেফারেন্স দিছে, দিয়ে বলছে যে এটা একটা এক্সাম্পল যে কিভাবে 40 বছর 50 বছরের পুরানো এত বড় ইউনিলিভারের মতো একটা ব্র্যান্ডের এত জনপ্রিয় একটা সাবানকে অ্যারোমেটিক সাবান হালাল মার্কেটিং এর অ্যাঙ্গেল দিয়ে খুব সহজেই একদম ধসায় ফেলতে পারে। এই যমুনা গ্রুপের হালাল সাবানের মার্কেটিং এর আইডিয়াটা যার, সৈয়দ আলমগীর, উনার আরেকটা কোম্পানিতে মার্কেটিং এর ভূমিকা ছিল। আপনারা ছোটবেলায়, আমি 90s কিডস, আমি জানি আপনাদের মনে আছে নাকি, বেশিরভাগের হয়তো মনে নেই, পেগাসাস শুজ বলে একটা জিনিস ছিল, জুতা, ওইটাও বেশ ভালো করেছিল বাংলাদেশে, এবং ওইটার ক্যাম্পেইনও যে সাজাইছিল ওই একই লোক 100% হালাল অ্যারোমেটিক সাবানের ক্যাম্পেইন সাজিয়েছিল। যা হোক, তো বাংলাদেশের মার্কেট হঠাৎ করে একটা সাবান নিয়ে যুদ্ধ দেখতে পায় কর্পোরেট সেগমেন্টে, যেটা বেশ ফ্যাসিনেটিং ছিল ওই সময়ে। এই যুদ্ধের মূল প্লেয়ার দুইটা, লাক্স এবং অ্যারোমেটিক হালাল সাবান, বাট কিছু সাইড প্লেয়ারও ছিল, কসকো টস্কো হাবিজাবি। বলা হয়
লাক্স বাংলাদেশের মার্কেটে যেই পরিমাণ স্ট্রাগল ফেস করছে তাদের সাবানটাকে লঞ্চ করার জন্য, এই পরিমাণ স্ট্রাগল দুনিয়ার আরো 99টা দেশে ওই সময় পাওয়া যেত লাক্স, ওই 99টা দেশে হয়নি। এই জিনিস কেন হইলো? দেখেন, অ্যারোমেটিক সাবান যখন লঞ্চ করা হয় ওদের মার্কেটিংটা এভাবেই করা হয় যে আমাদের সাবানে কোনো পশুর চর্বি ব্যবহার করা হয় না, আমাদের সাবান 100% হালাল। সো অবভিয়াসলি আমাদের 90% মুসলিমরা ওইটা পছন্দ করে। বাট শুধু তা না, আমাদের যে হিন্দু জনগোষ্ঠী ছিল ওই সময় বাংলাদেশে, তারাও এটা পছন্দ করে, কারণ 100% অ্যানিমাল ফ্যাট ফ্রি, পশুর চর্বি টর্বি ব্যবহার করা হয় না। এটার মানে হলো গরু টরুও ব্যবহার করা হয় না, যেটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে হিন্দুদের জন্য পছন্দ হয়েছিল, ফেভারেবল ছিল যে আচ্ছা ঠিক আছে, তার মানে কোনো পশুর ফ্যাট নাই, আমি 100% ওই হালাল সাবানের দিকেই যাই, আমি লাক্সের দিকে যাব না। এটা একটা খুব ইন্টারেস্টিং উইন ছিল এই কোম্পানিটার জন্য, এবং একদম মানে রাত থেকে ভোর হয়েছে এবং 15% মার্কেটের দখল চলে আসছে ওদের কাছে। বাংলাদেশের ইতিহাসে পরে অনেক হালাল হারাম ট্যাগ দিয়ে মার্কেটিং হয়েছে, বাট এটা ছিল প্রথমবার যখন একটা প্রোডাক্টকে হালাল ট্যাগ দিয়ে ওই প্রোডাক্টের মার্কেটিং করা হয়েছে, এবং এটা ছিল একটা সফল উদাহরণ। এখন কথা হইলো, এত জনপ্রিয় সাবান এত ভালো করলো, এখন দোকানে গেলে আমরা 100% হালাল অ্যারোমেটিক সাবানটা দেখি না কেন? কি হইলো ওই সাবানের? 2005 সালে ম্যারিকো নামে একটা কোম্পানি আছে, ম্যারিকো ইন্টারন্যাশনাল, ম্যারিকো বাংলাদেশ বলে ওদের একটা শাখা আছে। আপনারা যারা এগেন বিবিএ যারা করছেন, ম্যারিকো কিন্তু খুব জনপ্রিয় একটা রিক্রুটার, এই সব ইউনিভার্সিটিগুলো যে ম্যারিকো হায়ার করে। এবং এই ম্যারিকো আপনারা যা প্যারাশুট আপনারা সবাই চিনেন, প্যারাশুট ম্যারিকো হলো প্যারাশুট কোম্পানিটার মালিক, এবং প্যারাশুটের নারকেল তেল বাংলাদেশে অনেক জনপ্রিয়। তো যাই হোক, যমুনা গ্রুপের কাছ থেকে ম্যারিকো 2005 সালের দিকে কিনে নেয় এই 100% অ্যারোমেটিক সাবানের ব্র্যান্ডটা। ম্যারিকো যে শুধু অ্যারোমেটিক সাবানের ব্র্যান্ডটা কিনে তা না, ওরা কসকো কিনে, ওরা ক্যামেলিয়া নামে আরেকটা সাবান ছিল ওইটাও কিনে। এবং সবাই ভেবেছিল যে ম্যারিকো এত সাবানের ব্র্যান্ড কিনতেছে কারণ ওদের নিজেদের কোনো সাবান ছিল না, ওরা তেল বেচতো এবং বেশ ভালো করতো, বাংলাদেশে খুব সুন্দর ওদের ডিস্ট্রিবিউশন চেইন ছিল, বাট ওরা কখনো সাবানের মধ্যে যায় নাই। তো সবাই ভেবেছিল যে আচ্ছা এই কোম্পানিটা কখনো সাবানের মধ্যে যায় নাই, এত জনপ্রিয় একটা কোম্পানি, এত পাওয়ারফুল একটা কোম্পানি, এরা যখন এতগুলো সাবানের ব্র্যান্ড কিনে নিল, এখন আমরা প্রপার একটা যুদ্ধ দেখতে পারবো ইউনিলিভার ভার্সেস ম্যারিকোর ভিতরে। আচ্ছা, অনির্ভরযোগ্য সূত্রে আমরা জানি, এটা ভেরিফাই করা যাবে না, যে এই সাবান কোম্পানিটা 100% অ্যারোমেটিক সাবানের যে কোম্পানি, এইটা বিক্রি হয়েছিল 78 কোটি টাকায়। এটা ম্যারিকো কিনতে পেরেছিল 78 কোটি টাকায়, যেটা আসলে কোনো টাকাই না আমার মতে এইরকম একটা ব্র্যান্ড কেনার জন্য। যখন ম্যারিকো এই সাবানের কোম্পানিগুলো কিনে, তখন ইউনিলিভার খুব সিরিয়াস হয়ে যায় ওদের মার্কেটিং নিয়ে। ওরা ভাবে যে আচ্ছা এত বড় আরেকটা কোম্পানি কিনছে, যমুনা গ্রুপ অত বড় ছিল না ওই সময়, সো কম্পিটিশন এখন মনে হয় আর অনেক সিরিয়াস হবে, এবং ইউনিলিভার লস করে করে লাক্সের প্রমোশন করা শুরু করে, ক্রেজি স্টাইলের প্রমোশন। 1997 সালে লাক্স শুরু করে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বিউটি কন্টেস্ট, যেটা ছিল বাংলাদেশের মার্কেটে প্রথম বিউটি কন্টেস্ট যেটা জনপ্রিয় হয়। এবং এই বিউটি কন্টেস্টের নাম হয়তো আপনারা কেউ শুনেন নাই, আমিও শুনিনি এই রিসার্চের আগ পর্যন্ত, বাট এই বিউটি কন্টেস্ট থেকে যারা বের হয়ে আসছে তাদের নাম আমি এখানে লিখে রাখছি, তাদেরকে আপনারা চিনেন। এখান থেকে বের হয়ে আসছে অপি করিম, মৌসুমী এবং তিন্নির মতো মডেল, যারা পরবর্তীতে বাংলাদেশের জনপ্রিয় মডেল হয়েছে প্রত্যেকেই। 1997 সালে ওই জিনিস শুরু হয়, তার কিছুদিন পরে লাক্স শুরু করে লাক্স চ্যানেল আই সুপারস্টার টাইপ আরেকটা জিনিস, যেটাও একটা মডেল হান্টিং জিনিস, এবং ওটাও ব্যাপক জনপ্রিয়, যেটা এখন প্রত্যেক বছরই হয়। এই জিনিসগুলো করতে করতে সৌন্দর্য এবং লাক্স এই দুইটা একদম সিনোনিমাস হয়ে যায়, যে সৌন্দর্য মানেই মনে হয় লাক্স, যদি আমি সুন্দর হইতে চাই তাহলে মনে হয় আমার লাক্স সাবান ব্যবহার করতে হবে। লাক্স উপরে উঠতে থাকে, অ্যারোমেটিক, কসকো, ক্যামেলিয়া এগুলো সব আস্তে আস্তে নিচে নামতে থাকে। তো কথা হলো, লাক্স এত কিছু করতেছে বা ইউনিলিভার এত কিছু করতেছে, ওই দিক থেকে ম্যারিকো কি করছে? অদ্ভুত ব্যাপার হলো, ম্যারিকো কিছুই করে নাই। ওরা এই ব্র্যান্ডগুলো কেনার পরে বেসিক যে ব্র্যান্ডিং করা উচিত বা বেসিক যে মার্কেটিং করা উচিত তার কিছুই ওরা করে নাই। ওরা দুইটা কনস্পিরেসি থিওরি আছে, কেউ আসলে জানে না কেন করে নাই। অনেকে বলে যে ইউনিলিভার হয়তো গোপনে টাকা দিছিল ম্যারিকোকে, অনেকে বলে যে ওরা আসলে জানতে পারবে না এই জন্য করে নাই, অনেকে বলে নেগলিজেন্সি, অনেকে বলে যে টিমটা দাঁড় করানোর চেষ্টা করেছিল ওরা, ওই টিমটার মধ্যে ঝামেলা ছিল। অ্যাকচুয়ালি কেউ জানে না কেন করে নাই, বাট করে নাই এটা আমরা দেখতে পারছি। এবং এমন না যে অনেক চেষ্টা করে ওরা লাক্সের সাথে পারে নাই, ওরা আসলে চেষ্টাই করে নাই। সো মোটামুটি ভাবে ওই সময়ের থেকে আজকে পর্যন্ত কোনো কম্পিটিশন ছাড়াই লাক্স একা একা মার্কেট শেয়ার দখল করে নিয়েছে। এবং ইউনিলিভারের যেহেতু প্রোডাক্ট সুইট অনেক ভালো, অনেকগুলো প্রোডাক্ট আছে ইউনিলিভারের, আপনারা কখনো সময় থাকলে গুগল করে ইউনিলিভার প্রোডাক্টস লিখে গুগল ইমেজে যেয়ে দেখবেন যে ওদের কি পরিমাণ প্রোডাক্ট আছে। এবং প্রোডাক্ট যখন অনেক থাকে তখন সাপ্লাই চেন অনেক ভালো থাকে, এবং যখন সাপ্লাই চেন অনেক ভালো থাকে তখন দোকানে যেয়ে বলা যায় যে তুমি যদি আমার লাক্স সাবান না রাখো তাহলে এই যে যার 200 প্রোডাক্ট এগুলোও তোমার আমি দিব না রাখতে। তো ওরকম অনেক কিছু ইউনিলিভার বা প্রাণ এরকম বড় বড় কোম্পানি করতে পারে, যেগুলো যাদের এসকেইউ কম বা যাদের প্রোডাক্ট কম তাদের পক্ষে এরকম পাওয়ার প্লে গুলো করা সম্ভব হয় না। তো অনেকে ভাবে এটা একটা কারণ যে কারণে ম্যারিকো অত ভালো করতে পারেনি, বাট আজ পর্যন্ত আসলে কেউ জানে না কেন পারে নাই। এই ব্যাপারটা বাংলাদেশের কর্পোরেট ওয়ারের হিস্ট্রিতে, ইন্টারন্যাশনাল এমএনসি গুলা বাংলাদেশে এসে যে যুদ্ধ করে ওই যুদ্ধের হিস্ট্রিতে একটা আনফিনিশড মিস্ট্রি টাইপ ব্যাপার, যেটা আমরা আগে জানি না যে কি হয়েছে। আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন যে আসল কাহিনীটা কি, কেন এরকম হইল, এবং
কেন লাক্সের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ দাঁড়াইতে পারলো না। এমন কিন্তু না যে লাক্সের ব্র্যান্ডিং আরবান সমাজে খুব স্ট্রং। আপনি যদি একজন আরবান মানুষ হয়ে থাকেন, আপনার মা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বউ, আপনার বোন, এরা কেউ লাক্স ব্যবহার করে এই চান্স কম আমার ধারণা। আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, বা আপনি যদি সে নিজে হন তাহলে আপনি নিজে চেক করে দেখেন যে আপনি লাক্স ইউজ করেন, এই চান্স কম। একটু আরবান সমাজের বাইরে যদি আমরা যাই, লাক্স বলেন, প্যারাশুট বলেন, এই প্রোডাক্টগুলো বা ম্যাজিক টুথ পাউডার, আমি যখন ছোটবেলায় পড়ছিলাম ম্যাজিক টুথ পাউডার প্রত্যেকদিন 1 কোটি টাকার বিক্রি হইতো, এবং ভয়ঙ্কর ব্যাপার ছিল যে আমি জীবনে কোনোদিন ইউজ করিনি এরকম একটা প্রোডাক্ট প্রত্যেকদিন এত কোটি টাকার বিক্রি হচ্ছে। সো এই ব্যাপারগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, এই কর্পোরেট সাইডের জিনিসপত্র। আপনাদের কেমন লাগে আমি জানি না। সো এই যে লাক্স ভার্সেস অন্যান্য ব্র্যান্ডগুলার একটা সাবান নিয়ে যুদ্ধ, এই ব্যাপারটা নিয়ে আপনাদের আজকে একটু জ্ঞান দিতে চাইছিলাম। ভালো থাকবেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। এইরকম কেস স্টাডি টাইপ ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। তারা